জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ দেয়া পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংস্করণের উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। গত 17 অক্টোবর সই হয় জুলাই জাতীয় সনদ। বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইন ভিত্তি স্পষ্ট না হওয়ায় এখনো সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক দল ও ব্যক্তি প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন নিজস্ব সত্তা বজায় রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বায়াসড হয়ে এনসিপির সাথে বৈষম্য করছেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপি এই বৈষম্য মেনে নেবে না। আগামীতে যতদিন পর্যন্ত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত এনসিপির দাবি বাস্তবায়নের জন্য লড়াই করে যাবে। এনসিপির লড়াইটা হবে ওই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে। এটা শুধু নির্বাচনের আগে নয়, আগামীতে যতদিন না এই দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে ততদিন আমরা আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য লড়াই করে যাব। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতা বিরোধী অপরাধে পৃথক 2 মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আসামি পক্ষে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। সোমবার হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি সুনির্দিষ্ট 3টি অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। তবে পলাতক আসামিদের পক্ষে নিয়োগ পাওয়া টেস্ট ডিফেন্স আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। আজ 28 অক্টোবর 2006 সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত শিবিরের 6 নেতাকর্মীকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের শেষ দিন রাজপথে দিনভর ব্যাপক তাণ্ডব চালায় আওয়ামী লীগ। রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের উপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। এই নিয়ে নিন্দার ঝড় ওঠে দেশে বিদেশে। সেদিন আওয়ামী লীগের কর্মীরা লগি বৈঠা ও লাঠি নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছিল। সেদিন বিষয়টি হঠাৎ করে ঘটেনি। আগেই লগি বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশে উপকূলে অতিক্রম করতে পারে। সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় আকাশের ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ের একটি প্রভাবিত অঞ্চল উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে 5 দিন সারা দেশে বর্ষণের সম্ভাবনা রয়েছে।
হেমন্ত শুরুতেই উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুরু হয়েছে শীতের আমেজ। ঘাসের ডগায় ফোটা ফোটা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত আসতে এখনো প্রায় 2 মাস বাকি থাকলেও এখন সন্ধ্যা থেকে পরদিন সকাল 9টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আবহাওয়া অধিদপ্তর বলছে সামনের দিনগুলোতে বাড়বে শীতের প্রকোপ। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বর্তমান হেমন্তকাল, তবে প্রকৃতির রূপ বদলে ঘাসের ডগায় ফোটা শিশির বিন্দু আর রাতের ঘন কুয়াশায় যেন জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত আসতে এখনো প্রায় 2 মাস বাকি থাকলেও অক্টোবরের শেষ প্রান্তে উত্তরে বইতে শুরু করেছে হালকা ও ঠান্ডা হাওয়া। উত্তরের জেলা কুড়িগ্রাম সহ আশপাশের সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের প্রলেপ মেখে দিয়েছে পাতায় পাতায়। রাতে গাছের পাতায় জমা বাঁধা কুয়াশা টিপটিপ করে পড়ে টিনের চালে, আর সকালে কুয়াশা ভেদ করে উকি দেয় লাল সূর্য। অন্যান্য বারের তুলনায় অগ্রিম শীতের আমেজ দেখা যাচ্ছে। তবে এই শীতে যদিও শীত একটি আনন্দের ঋতু, তবু অনেকের কাছে এটি একটু বেদনার হতে পারে। সাধারণত শীত বেশি পড়ে থাকে, তবে এবার অক্টোবরের শুরু থেকেই প্রচুর কুয়াশা শুরু হয়ে গেছে। দিন যতই যাচ্ছে ততই খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহ আর শিশু ও বৃদ্ধদের শীতজনিত রোগবালাই নিয়ে শঙ্কায় খেটে খাওয়া মানুষের। অগ্রিম কুয়াশা শুরু হয়েছে, আমাদের গাড়ি চলার সমস্যা হয়, যাত্রী ওঠে না গাড়িতে খুব কুয়াশার জন্য। আগে যদি কামে করছিলাম 500-600, এখন 200 থেকে 300 টাকা কামাই করা লাগে। ফ্যামিলির সংসার চলা খুব কষ্ট হয়। ঠান্ডা অনুভূতি কম হলেও জলবায়ু প্রভাবে উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে আগামীতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। গত এক সপ্তাহ থেকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতেছে। নভেম্বর থেকে ঠান্ডার যে প্রকৃত চিত্র সেটা আমরা অনুভব করতে পারছি। এদিকে ঋতু পরিবর্তনে এই সময়টাতে শীতজনিত রোগবালাই থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এই সমস্ত রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গেলে আমাদেরকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এই শীত অনেকের কাছে আনন্দের হলেও নিম্নআয়ের মানুষের কাছে এটি কষ্টের। তাই আসছে শীতে শীতার্তদের পাশে থাকবে সরকার ও সমাজের সব শ্রেণী, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বিপুল সংখ্যক আসামির জামিন দেয় হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে জামিন দিতে চাপ দেয় জুলাই-আগস্টের একটি হত্যা মামলায় আসামি আব্দুল হক প্রামাণিকের জামিনের শুনানিতে বিব্রতকর করেছে আপিল বিভাগ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 4র্থ দিনের শুনানি চলছে। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সকাল 9টা 40 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে গত 23 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 3য় দিনের শুনানি শেষ হয়। গত 22 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 2য় দিনের শুনানি শেষ হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। একে তো সরু সড়ক, তারপর পথচারী ও যানবাহনের বাড়তি চাপ, আর সেই ব্যস্ততম সড়কের উপর দাঁড়িয়ে আছে অকেজো টেলিফোনের খুঁটি। শহরের প্রধান সড়কে বছরের পর বছর দাঁড়িয়ে থাকা টেলিফোনের খুঁটি এখন নগরবাসীর বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মানিকগঞ্জ শহরের প্রধান ও ব্যস্ততম সড়ক শহীদ রফিক সড়ক। এই সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বাণিজ্য সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অফিস আদালত। অথচ সড়কের মাঝে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে অকেজো টেলিফোনের খুঁটি। এতে সরু রাস্তা আরও সরু হয়ে গেছে, আর সড়কের জায়গা দখল করে বসেছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এছাড়া ভবনের নির্মাণ সামগ্রীও রাখা হয় সড়কের উপর, ফলে পথচারী ও নগরবাসীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এই খুঁটার কারণে যাতায়াতে সবচেয়ে বেশি অসুবিধা হয়, কারণ হেঁটে যেতে গেলেও অটোতে অনেক সময় মানুষ বাড়ি খায়। এই রাস্তার মধ্যে যে ট্রেনটির খুঁটাটা, এটির জন্য প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। গাড়ি এক জায়গায় যে রাইখে মালটা দিতে যাবো সেটাও দিতে পারি না,
অনেক সমস্যা এই থাম্বার জন্য। টেলিফোনের খুঁটির কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে করে পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকি ও বিপজ্জনক হয়ে গেছে গুরুত্বপূর্ণ ব্যস্ততম প্রধান সড়কটি। টিএনটির যে খুঁটিটা মানে হাসি ছাড়া কিছু দেখি না, কি আর বলবো। মানে এই বিষয়গুলো তাদের নিউজ করতে হবে, নিউজের পর দেখতে হবে। সেগুলো নিয়ে কথা বললে ওনারা বলে যে ঠিক আছে আমরা এইগুলো অপসারণ করতেছি, মানে অপসারণ করার চেষ্টা করতেছি, কিন্তু পরবর্তীতে আসলে দেখা যায় যে এই ধরনের কোনো পদক্ষেপ তাদের আর নিতে দেখা যায় না। টেলিফোন কর্তৃপক্ষকে অবগত করে দ্রুত খুঁটি সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। টিএনটিকে তো আমরা চিঠি দিবই, তারপরে টিএনটি যাতে এটা একটা ব্যবস্থা করে, এটা একদিকে চাপায় দেয় অথবা এটা উঠায় নেয়, তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এটা উঠায় নেওয়ার জন্য। অকেজো টেলিফোনের খুঁটি অপসারণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারের প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী এখন পরিণত হয়েছে পরিত্যক্ত এক জঙ্গলে। ৪ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও মৌলিক অবকাঠামোর অভাবে এখনও চালু হয়নি কার্যক্রম। ফলে নষ্ট হচ্ছে সরকারি অর্থে নির্মিত স্থাপনা আর কর্মসংস্থানের অপেক্ষায় হাজারো বেকার মানুষ। প্রতিনিধি মিঠুন মাহমুদ তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ২০২১ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ২৫.২ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। পরের বছর ৫ ক্যাটাগরিতে ৭৮টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হলেও নানা জটিলতায় বেশ কিছু বরাদ্দ বাতিল হয়। এখন পর্যন্ত ৩টি কারখানা চালু হয়েছে, বাকিগুলোতে এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি। অপরিচ্ছন্ন পরিবেশ, ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অনিয়ম, নিরাপত্তার অভাব ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন উদ্যোক্তারা। যারা অন্তত ২০-২২ জন প্লট কিনেছে, ওরা যদি এসে বিসিকের কাজকর্ম শুরু করত, তাহলে পুরা চুয়াডাঙ্গাবাসী যেমন কর্মসংস্থানের একটা ব্যাপক জায়গা হয়তো, দেশের অর্থনীতি বড় ভূমিকা রাখত। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় শিল্পনগরীর বেশিরভাগ অংশ আগাছায় ঢাকা। সরকারি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো এখন ব্যবহার না হয়ে নষ্ট হচ্ছে। ৪ ভাগের ৩ ভাগ জায়গা প্রায় ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু এই ফ্ল্যাটটা কেউ কার্যক্রম রানিং করছে না, বিল্ডিংয়ের কাজ কেউ করছে না। শতভাগ প্লটের মধ্যে ৪০ ভাগ বরাদ্দ দেয়া হয়েছে, বাকিগুলো দ্রুত বরাদ্দ দেয়া হবে। যারা বরাদ্দ নিয়েও কাজ শুরু করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। সাধারণত বিভিন্ন জেলার আবাসিক এলাকায় যেসব কারখানা প্রতিষ্ঠিত তারাই বিসিকে আসছে, তো তাদের সাথে আমরা উদ্বুদ্ধকরণ সভা করেছি, তারা পরবর্তীতে আসবে বলে জানিয়েছে। সরকারের ৪১.৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরী ৪ বছরেও চালু না হয় এখন তা আগাছায় আচ্ছাদিত ও নির্জীব পড়ে আছে, যেন এক পরিত্যক্ত প্রকল্পের দৃষ্টান্ত। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে শহরের সেউজগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হাবিবুর রহমান খোকন। তিনি শহরের মালতীনগর দক্ষিণাপাড়া এলাকায় কামাল হোসেনের ছেলে। গুরুতর আহত বাঁধন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে হঠাৎ চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যায়। তারা দেখেন অন্ধকারে কয়েকজন অজ্ঞাতনামা যুবক ধারালো অস্ত্র দিয়ে ২ যুবককে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে সজিমেঘ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, গত রবিবার রাতে সেউজগাড়ি এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনের ধাক্কা দিয়েছে চাল বোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়ামের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল না মেনে
ট্রেনের ইঞ্জিনে সজোরে আঘাত করে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কন্টেইনার পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন উদযাপন করছে গৌরবময় ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৮ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহের খাগড়াহরে প্রতিষ্ঠিত এই ব্যাটালিয়ন দীর্ঘ ৭৭ বছরের ইতিহাসে দেশের সীমান্ত সুরক্ষায় রেখেছে অন্যান্য অবদান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক মানব পাচার ও মানবতা বিরোধী অভিযানে দুই বিজিবির সাহসী সদস্যরা দেখিয়েছেন অসামান্য দক্ষতা ও আত্মত্যাগের নাজির। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, যতদিন উড়বে লাল সবুজ পতাকা ততদিন বিজিবি দেশের সর্বদক্ষিণ সীমান্তের দুর্ভোগ প্রাচীর। টেকনাফ ব্যাটালিয়নের প্রতিটি সদস্য দেশ, পতাকা ও মানুষের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত। রাজবাড়ীর গোয়ালন্দে নতুন ধারণা চাষ পদ্ধতি নজর কেড়েছে এক নারী উদ্যোক্তা। বাড়ি আঙ্গিনায় বস্তায় মাটি ভরে আদা চাষ করে দেখিয়েছেন সফলতার সম্ভাবনা। ইউটিউব দেখে শিখে নেওয়া সেই পদ্ধতিতে এখন অনেকে আগ্রহী হচ্ছেন। প্রতিনিধি শেখ মনিরের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাহবুবুল আজমের স্ত্রী জাসমা আক্তার, যিনি বস্তায় আদা চাষ করে আলোচনায় এসেছেন। ইউটিউব দেখে প্রথমে জানেন এই চাষ পদ্ধতি সম্পর্কে, এরপর স্থানীয় কৃষি বিভাগ ও সংস্থার পরামর্শে শুরু করেন আদা চাষ। আমি প্রথম করেছি, তো কতটুকু আদা হবে আমি জানি না, তো আদা আর 2-3 মাস পর তোলা হবে, তখন দেখি কি হারে আমার আদা বস্তায় পদ্ধতিতে কেমন হলো। বাড়ির আঙ্গিনার ফাঁকা পতিত জমিতে সারিবদ্ধভাবে সাজানো 300 বস্তা, প্রতিটি বস্তায় 3টি করে চারা রোপণ করেছেন তিনি। জাসমার আশা প্রতি বস্তা থেকে অন্তত 2 কেজি আদার ফলন পাবেন, এতে লাখ টাকার আয় সম্ভব বলে মনে করছেন তিনি। আগামীতে বাণিজ্যিকভাবে করতে চাই, করে আমি আশেপাশের যে নারীরা আছে যাতে আমাকে দেখে তারা উদ্বুদ্ধ হোক যে ও পারলে আমরাও কেন পারবো না। এই অঞ্চলে প্রথম বস্তায় আদা চাষ শুরু হয়েছে জাসমার হাত ধরে। স্বল্প খরচে বেশি লাভের সম্ভাবনায় স্থানীয় কৃষকরা এখন আগ্রহী হচ্ছে এই চাষ পদ্ধতিতে। ও করছে গাছ তো বর্তমানে ভালোই দেখা যাচ্ছে, এই প্রথম দেখতেছি মোটামুটি ভালো লাগতেছে, দেখা যাচ্ছে খুব ভালো হবে, আর আমরা আশা করতে লাভবান হব। না আমরা দেখিনি এখন তুই আদা গাছ, এখন এই জায়গা দেখলাম নতুন আদা মোটামুটি ভালোই হবে আশা করি। আদা চাষ করতেছে, আদা তো দেখতেছি ভালোই হয়েছে, এইগুলো চাষ আমরা করব। আবার কৃষি কর্মকর্তারা বলছে বস্তায় আদা চাষ কৃষকদের নতুন সম্ভাবনা এনে দিয়েছে, প্রয়োজন শুধু প্রশিক্ষণ ও পরিকল্পিত সহায়তা। বসত বাড়িতে যেটা আমরা পরীক্ষামূলক চালিয়ে যাচ্ছি, সেটা সফল যেখানে হচ্ছে সেগুলো আমরা হাইলাইট করে এটাকে আরো বৃদ্ধি করার জন্য, যেহেতু জাতীয় পর্যায়ে আলাপ আছে আমরা বস্তায় আদা চাষ করব, বৃদ্ধি করব, সেই ধারাবাহিকতা আমাদের চলবে। পদ্মাপাড়ে এই অঞ্চলের জাসমা আক্তারের উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি হতে পারে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার নতুন অধ্যায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।